নির্বাচন যত ঘনিয়ে আসছে ভোটের আমেজ ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। ঢাকা লাগোয়া নারায়ণগঞ্জও তার ব্যতিক্রম নয়। আজ আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ ৩ আসনের যিনি গণসংহতি আন্দোলন থেকে নির্বাচনের লড়াইয়ে নেমেছেন, মাথাল প্রতীক নিয়ে নির্বাচন করছেন অঞ্জন দাস, যিনি গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মেম্বার এবং এর পাশাপাশি নারায়ণগঞ্জের নির্বাহী সমন্বয়কারী। অঞ্জন দাস, আপনাকে ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা। নির্বাচন তো ঘনিয়ে আসলো এবং আমরা যেটি শুনছি যে নির্বাচনের বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যে সহিংসতার ঘটনাও ঘটে গিয়েছে। সহিংসতা এবং সুষ্ঠু ভোট দুটি কি পাশাপাশি চলতে পারে কিনা এবং মাঠ প্রশাসনের যে ভূমিকা সেটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমত, সহিংসতা এবং শান্তিপূর্ণ ভোট কোনোভাবেই পাশাপাশি চলতে পারে না। বিশেষ করে যেহেতু দীর্ঘ সময় ধরে মানুষ ভোট দিতে পারে নাই, ফলে বাংলাদেশের সামনে একটি গুরুত্বপূর্ণ আয়োজন আছে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন। ফলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এবং দখলদারি প্রতিষ্ঠার জন্যই অনেকে এই ধরনের খুনোখুনি এবং অনেকে নানান ধরনের সমাজবিরোধী, মানুষকে ভয় সৃষ্টি করার জন্য এই কর্মকাণ্ডগুলি করছেন, যেগুলি শঙ্কাজনক এবং এটি ভোটের পরিবেশকে বিঘ্নিত করার একটি প্রয়াস বলে আমি মনে করি। ভোটের যে প্রচারণা, সেই প্রচারণায় আপনারা তো গণসংযোগে যাচ্ছেন, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে। তো ভোটাররা আসলে আপনাদেরকে কীভাবে নিচ্ছে? গণসংহতি আন্দোলন বেশ পুরনো একটি রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সামাজিক যে আন্দোলনগুলো, সেই আন্দোলনে গণসংহতি আন্দোলনের ব্যাপক ভূমিকাও ছিল। কিন্তু এবারের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রতীককে পরিচয় করিয়ে দেওয়া কিংবা ভোটারদের কাছে পরিচিতি বাড়িয়ে তোলার ক্ষেত্রে মানুষ আসলে ধানের শীষ কিংবা নৌকা বা অন্যান্য যে সকল প্রতীক যেগুলো আসলে খুব বেশি পরিচিত, এর পাশাপাশি মাথালকে পরিচিত করে দেওয়ার ক্ষেত্রে কিংবা মাথাল প্রতীককে আপনারা কিভাবে জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন? প্রথমত ধরেন, আমরা 2017 সালে নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন করার জন্য সারা দেশের 61টি উপজেলায় এবং আইন অনুযায়ী সদস্য ফর্ম পূরণ করার পরেও আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি এবং আমরা হাইকোর্টে রিট করার পরেও নির্বাহী একটি হিডেন আদেশে আমাদের এই গণসংহতি আন্দোলনের নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল। এবং ঐতিহাসিক ছাত্র জনতার যে অভ্যুত্থানে আমরা নিজের একজন অন্যতম শরিক দল, এবং সেই অভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন আমাদের রেজিস্ট্রেশন করে। ফলে আমরা এই নির্বাচনে আমরা একেবারেই দলগতভাবে এবং প্রতীকগতভাবে নতুন প্রার্থী। কিন্তু নতুন হলেও আমি মনে করি, আমি যে জনগণের সাথে কথা বলছি, তাদের সাথে মিশছি এবং তাদের নানান ধরনের সংকটকে বোঝার চেষ্টা করছি, সেদিক থেকে সাধারণ মানুষ এক ধরনের পরিবর্তন প্রয়াসী। তারা পরিবর্তন চান, কারণ তারা জানেন যারা সমাজের ভিতরে রাজনীতি করছেন, পুরনো মুখগুলি যারা আছেন, তাদের পিছনে অনেক ধরনের দখলদারিত্ব, তাদের পিছনে সন্ত্রাস, চাঁদাবাজ কিংবা ধর্ম ব্যবসা, এই ধরনের নানান ট্যাগ আছে যেটা সমাজকে বিভক্ত করার জন্য যথেষ্ট। ফলে আমি মনে করি, আমি জনগণকে যতটুকু এখন কাছে গিয়ে মিশছি, তারা এক ধরনের পরিবর্তন চায়। সেক্ষেত্রে আমি মনে করি পরিবর্তনের প্রার্থী হিসেবে আমি এই শহরে 20 বছর ধরে রাজনীতি করছি। আমার পিছনে কোনো স্টিগমা নেই, আমার পিছনে কোনো ধরনের গণবিরোধী তৎপরতা নেই। আমি জনগণের সংগ্রামে নিজেকে নিবেদিত করেছিলাম। আমি পরীক্ষিত মানুষ হিসেবে জনগণ আমাকে গ্রহণ করতে চাইছে। সংসদকে একটি এলিট ক্লাব বলছেন অনেক ভোটাররা, যে এলিটদের ক্লাব হয়ে গিয়েছে সংসদ। তো সেই জায়গায় আপনারা যারা তরুণ রাজনীতিবিদ, যারা নতুন নতুন ভাবনা নিয়ে আসছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন, তাদেরকে আসলে ভোটাররা কিভাবে দেখছে এবং এই বিবেচনাটি আসলে তারা কিভাবে করছে? আসলে আমার আসলে 11 জন প্রার্থী আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। প্রায় অধিকাংশ প্রার্থী যারা কোটি কোটি টাকার মালিক, তাদের সহায় সম্পদ, এত বিত্ত বৈভব, সেখান থেকে তার বাইরে প্রার্থী হিসেবে আমি লড়াই করছি। হ্যাঁ, নির্বাচনটি আমার জন্য কেবল নির্বাচন নয়, এটি একটি লড়াই। একদিকে ক্ষমতা, পুরনো ক্ষমতা, তার দখলদারিত্ব, তার বাইরে জনগণের ভয়েস, জনগণের যে ক্ষমতা, সেই ক্ষমতা প্রতিষ্ঠার জন্য আমি এই নির্বাচনটিকে করছি। একদিকে তাদের বিশাল বড় বাহিনী, তাদের অর্থ সম্পদ এবং তাদের মানুষকে প্রভাবিত করার জন্য নানান অপতৎপরতা আয়োজন, তার বাইরে মুষ্টিমেয় স্বেচ্ছাসেবীদের নিয়ে সমাজ পরিবর্তনের জন্য, নতুন দিনের নতুন বাংলাদেশের সংবিধান সংস্কার এবং জনগণের ক্ষমতার জন্য আমি কাজ করছি। সেক্ষেত্রে আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জকে আমি মনে করছি আমি বাকি প্রার্থীদের জন্য আমি এক ধরনের ভয়ের কারণ হয়ে উঠছি, কারণ আমি জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই। মাঠ প্রশাসনের একটি ব্যাপক ভূমিকা থাকা উচিত সুষ্ঠু ভোটের ক্ষেত্রে। বিশেষ করে যদি বলতে চাই যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অনেকেই করেছেন আপনারা আসলে, এই যে অভিযোগগুলো সেগুলোর আসলে প্রতিকার কি আসলে মাঠ কমিশন বা নির্বাচনের কমিশনের অধীনে যারা মাঠ প্রশাসন রয়েছে তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন কিনা, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আমি আপনার সাথে সম্পর্কভাবে করতে চাই, অবৈধ অস্ত্রের ঝনঝনানি পূর্বের নির্বাচনগুলোকেও প্রশ্নবিদ্ধ করেছে এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। যেহেতু অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার হয়নি এবং যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি এই বিষয়ে যে মন্তব্য করেছেন তা বেশিরভাগ প্রার্থীকেই হতাশ করেছে। সব মিলিয়ে অবৈধ অস্ত্র এবং এই যে কালো টাকা, এইগুলো সব মিলিয়ে আপনি কীভাবে দেখছেন পরিবেশটা?
নিশ্চিতভাবেই মানে বিশেষ করে বিগত 5ই আগস্টের পরে পুরনো ফ্যাসিস্টদের বিদায়ের পরে নতুন করে দখলদারিত্ব বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তার আমি সরাসরি বলতে চাই একটি বড় বৃহত্তম দল বিএনপি, তার অফিসিয়াল প্রার্থী আমার আসনে আজহারুল ইসলাম মান্নান সাহেব এবং বিদ্রোহী প্রার্থী প্রত্যেকেই এই বিএনপির নেতারা প্রত্যেকেই নানান জায়গা থেকে তারা দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছেন। আমার ইপিজেডে গোলাগুলি হয়েছে জুট সন্ত্রাসীকে কেন্দ্র করে এবং সেটা তাদেরই লোক। এবং আমরা পাঁচানি সহ আমার যে অঞ্চলে সেখানে আধিপত্য প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন সময়ে তারা নানান দেশীয় এবং নানান আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করছে, যেগুলি অত্যন্ত শঙ্কাজনক। এবং আমি সেখানে শঙ্কাবোধ করছি যে কোনো সময় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, একটি অঘটন ঘটতে পারে। সেক্ষেত্রে মাঠ প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত যথেষ্ট মাত্রার পরিলক্ষিত নয়। তারা এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছেন না। যদি এইটা চলতে থাকে তাহলে একটি সুষ্ঠু ভোটের জন্য আমাদের সামনে অনেক বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। ফলে প্রশাসন যদি অবিলম্বে এগুলি তাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড যদি তারা না সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের মতো প্রার্থীরা যে পরিবর্তন চাই তাদের জন্য অনেক বড় ক্ষতি এবং জনগণের রাজনীতি বিকাশের জন্য অনেক বড় ধরনের সংকটের মধ্যে আবার আমরা পড়তে যাচ্ছি। প্রার্থীর সমর্থকরা নানানভাবে হুমকি পাচ্ছে, আমরা বিভিন্ন আসনগুলো ঘুরে নারায়ণগঞ্জের এই কথা শুনেছি। আপনার আসনটি কি এর ব্যতিক্রম? আপনি কিংবা আপনার প্রার্থী কেউ কি এখন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রার্থীর পক্ষ থেকে হুমকির সম্মুখীন হয়েছেন কিনা? আমি নিজে সরাসরিভাবে না হলেও বিগত মাসে আমার যে সোনারগাঁও উপজেলার সদস্য সচিব মুবাসির হোসাইন রাত্রে 1টা বাজে তার বাড়িতে গিয়ে 20-25 জন কতিপয় দুষ্কৃতিকারী তারা সেখানে হত্যা এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসে। আমরা পরের দিন অভিযোগ করেছি থানায়, কিন্তু এখন পর্যন্ত সেই অপরাধীদেরকে কোনো ধরনের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করতে পারিনি। ফলে এটি অত্যন্ত আশঙ্কাজনক। আমরা বলতে চাই এই অবিলম্বে এই হামলাকারীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে। এবং আমরা এই পরিস্থিতির জন্য নিঃসন্দেহে প্রশাসনেরকেই আমরা দায়ী করব এবং বিশেষ করে যারা জনগণের ক্ষমতাকে ভয় পায়, যারা পরিবর্তনকে ভয় পায়, তারাই এই ধরনের কর্মকাণ্ডগুলি করছে বলে আমি মনে করি। কিন্তু আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা যেহেতু আন্দোলনের কালীন লড়াই করেছি, আমরা যদি এই নারায়ণগঞ্জে ওসমান পরিবার গডফাদারদের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা জুলাই আন্দোলনে লড়াই করেছি, মামলা খেয়েছি, কিন্তু আমরা রাজপথ থেকে সরে দাঁড়াই নাই। ফলে যদি মৃত্যুও হয় তারপরেও আমি আমার আসনে নির্বাচনের সর্বশেষ ভোটটা পর্যন্ত আমি লড়াইয়ের ময়দানে আছি, নির্বাচনে আছি। আমি ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই। প্রায় 6 লাখ ভোটার আপনার আসনে, 201টির মতো ভোট কেন্দ্র রয়েছে, 1100-র বেশি ভোট কক্ষ। সবগুলো কেন্দ্রে সবগুলো কক্ষে এজেন্ট নিশ্চিত করার যে বিষয়টি সেটি কিভাবে করবেন, এবং এই যে কেন্দ্র দখল পূর্বের নির্বাচনগুলোতে যেভাবে হয়েছে সেটি এবারও হওয়ার কি সম্ভাবনা দেখছেন কিনা? প্রথমত আসলে 210টি কেন্দ্র এবং 700-র অধিক সেখানে বুথ, মানে এতগুলি জায়গায় আমাদের মতো প্রার্থী যারা আছি আমরা তো মানে অসংখ্য টাকা পয়সা আমাদের নেই। আমার সীমিত সামর্থ্য এবং আমার বন্ধু সুমানুদ্দিন স্বজন যারা আমার পাশে দাঁড়িয়েছেন অত্যন্ত সীমিত অর্থ সামর্থ্য নিয়ে আমরা এই নির্বাচনটি করছি। আমাদের জন্য প্রধান টার্গেট হচ্ছে শুধুমাত্র 210টি ভোট কেন্দ্রেও যদি আমি একজন করে এজেন্ট দিতে চাই, তার জন্য যে খরচ, সেই খরচ করার মতো আমার কোনো সামর্থ্য নেই। ফলে আমি সমাজের মধ্যে আহ্বান জানিয়েছি যে যারাই পরিবর্তন প্রয়াসী তারা স্বেচ্ছায় ভলেন্টিয়ার হিসেবে এই ভোট কেন্দ্রে আমার পোলিং এজেন্ট হিসেবে কাজ করার আমি আহ্বান জানিয়েছি। কারণ আমরা যারা মনে করছি পরিবর্তনের পক্ষে মানুষ আছে, তারা আমার এই ভলেন্টিয়ার সার্ভিস দিবেন এবং ভোট কেন্দ্র দখলের বিরুদ্ধে আমার ভলেন্টিয়াররা, আমার এলাকার মানুষজন তারা প্রতিরোধ ব্যবস্থা করবেন। কোনো সন্ত্রাসীকে সেখানে আমার ভোট কেন্দ্র আমি দখল করতে দেব না। সর্বোচ্চ রক্তবিন্দু দিয়ে আমরা এই উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনটি করতে চাই। সর্বশেষ প্রশ্ন রাখতে চাই, যে গণসংযোগে যাচ্ছেন, ভোটারদের সাথে মিশছেন, জয়ের ব্যাপারে কতটুকু আশা জাগছে আপনার? আসলে দেখুন যে 2008 সালের 29শে ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনের পরে 2014 সালে 153 জন বিনা ভোটে, 2018 সালে রাতের ভোট হয়েছে এবং 2024 সালে আমিডামি নির্বাচন আমরা জনগণ দেখেছি। আমরা কেউ ভোট দিতে পারি নাই। ফলে একটি নতুন পরিবেশ, এই পরিবেশে কেউ এই মুহূর্তে একবার শতভাগ কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না যে আসলে সে এত ভোট ব্যবধানে জিতে যাচ্ছে। কিন্তু কেউ কেউ বলছেন যে 2 লাখ 3 লাখ ভোট ব্যবধানে তারা জিতে যাচ্ছেন। এটা আমি মনে করি জনগণকে আবারও অপমান করার শামিল। কারণ প্রত্যেকটা মানুষেরই একটি ভোট এবং সে মানুষ মর্যাদাবান, প্রত্যেকটি মানুষের সেখানে অধিকার আছে। ফলে আমি বিশ্বাস করি সমস্ত মানুষ পরিবর্তনের পক্ষে। আমি যেখানেই যাচ্ছি সেখানে মানুষের ভালোবাসা, স্নেহ এবং তাদের সমর্থন, আমি অকুণ্ঠ সমর্থন পাচ্ছি, যেটা আমার জন্য একটি নতুন সম্ভাবনা তৈরি করে দিচ্ছে। আমি পরিবর্তনের স্বপ্ন দেখি। আমি মনে করি আমরা পরিবর্তন চাই এবং পরিবর্তন সম্ভব। মানুষ সে পরিবর্তনের প্রত্যাশায় আছে। পরিবর্তনের প্রার্থী হিসেবে মানুষ আমি মনে করি আমাকে বেছে নেবে, আমি সে বিশ্বাস রাখি। রঞ্জন দাস,
ভোটের পথে বাংলাদেশের বিশেষ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি আপনার যে নির্বাচনী লড়াই, সেই লড়াইয়ের সদ্য সংবাদের যে ভোটের পথে বাংলাদেশ অনুষ্ঠান, এর কলাকুশলী সকলের পক্ষ থেকে শুভকামনা থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার যে স্বপ্ন, আমার রাজনীতি আমার কাছে পেশা নয়, রাজনীতি আমার কাছে স্বপ্ন। রাজনীতি আমার কাছে মানুষের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতিষ্ঠার লড়াই। আমি বলেছি আমার আসনে যে এই সিদ্ধিরগঞ্জ এবং নারায়ণগঞ্জে কোনো ধরনের ভিআইপি গিরি চলবে না। থানা থেকে শুরু করে হাসপাতাল, ভূমি অফিস থেকে শুরু করে সরকারি সকল প্রতিষ্ঠানে প্রত্যেকটি নাগরিকের সমান মর্যাদা আমি সুনিশ্চিত করব, এইটা আমার ওয়াদা। এবং সেই মর্যাদা সুনিশ্চিত করার জন্য আমি সকলকে নিয়ে করব, কারণ একা পরিবর্তন করা সম্ভব নয়। সকলকে নিয়েই আমি পরিবর্তন প্রত্যাশী। সকলকে শুভকামনা, সকল সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলকে ভোট কেন্দ্রে এসে আপনি আপনার পছন্দের প্রার্থীকে আপনি উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন, সেই প্রত্যাশা রাখছি। দর্শক, প্রত্যেকটি আসনের প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু একটি সুচিন্তিত মতামত রয়েছে সেই আসন ঘিরে, এবং সেটি যদি তারা ক্ষমতায় যেতে পারেন সেটি তারা বাস্তবায়ন করবেন, এমনটি প্রত্যাশা কিন্তু তারা ভোটারদের কাছে ব্যক্ত করছেন। অন্যদিকে ভোটারদের যেই ভোট ব্যাহত হয়েছিল পূর্বের নির্বাচনগুলোতে, সেটি যেন এবার না হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন তাদের ভোটের যেই ন্যূনতম অধিকার সেটি যেন তারা প্রয়োগ করতে পারেন, সেই প্রত্যাশায় রয়েছেন ভোটাররা। ভোটের আমেজে আছে পুরো দেশ, ভোটের আমেজে থাকবে পুরো দেশ। একটি সুষ্ঠু ভোট হবে, গণতান্ত্রিক যেই লড়াই, সেই লড়াইয়ের প্রতিষ্ঠাটা পাবে এমন প্রত্যাশা বাংলাদেশের সাধারণ মানুষদের। আবারও নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সদ্য সংবাদের সাথেই থাকবেন।